নমস্কার, আরেকবার আপনাদের সবাইকে স্বাগত। দেখছেন থিঙ্ক হাই পডকাস্ট। নতুন মন্ত্রিসভা আগেই তৈরি হয়েছিল, এবারে কে কোন মন্ত্রিসভার কোন দপ্তরের দায়িত্ব পাবেন সেটাও নিশ্চিত হয়েছে। একাধিক দপ্তরে বড় বড় গোলমাল রয়েছে, দুর্নীতি রয়েছে, ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। সমস্ত তদন্তকারী এজেন্সিগুলো এই রাজ্যের এখন খুব ব্যস্ত এবং প্রায় রোজই আপনারা দেখছেন নেতা গ্রেপ্তার, কাউন্সিলর গ্রেপ্তার, বিধায়ক গ্রেপ্তার। সবথেকে বড় যে দুটো দপ্তর এই দুর্নীতি দোষে দুষ্ট বলে আমরা শুধু সাম্প্রতিক সময় নয়, প্রায় 1.5-2 বছর শুনছি, তার মধ্যে একটা স্বাস্থ্য, যেটা আরো বেশি আলোচনায় এসেছিল আরজি করের ঘটনার পর, আর আরেকটি অবশ্যই শিক্ষা দপ্তর, বিশেষ করে উচ্চ শিক্ষা। আমার সঙ্গে আজ পডকাস্টে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক, গবেষক সুজিত রায়। সুজিত বাবু শিক্ষা জগতের সঙ্গে, বিশেষ করে উচ্চশিক্ষা জগতের সঙ্গেও যুক্ত। বিভিন্ন কলেজে, ইউনিভার্সিটিতে তিনি পড়ান, ছাত্রছাত্রীদের পড়ান এবং সেই সূত্রে শিক্ষা জগতের ভেতরে কোথায় কত পুঁজ জমেছে তার কিছু হদিশ সুজিত বাবুর কাছে আছে। আমরা সেই আলোচনা আজকে করব। প্রাথমিকভাবে যেটা জানতে চাই যে একজন ছাত্র একটা কলেজে গিয়ে ভর্তি হবে, সেটা কলকাতা বিশ্ববিদ্যালয় হোক, বর্ধমান বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, তার কোনো কলেজে গিয়ে ভর্তি হবে, সে সেখানে কি পাবে? কলেজগুলো আদৌ কি অবস্থায় আছে? আমি ওই বেডরুম পাওয়ার গল্পে পড়ে আসবো। আমি বলছি শিক্ষার দিক থেকে কিরকম স্তরের শিক্ষক, কিরকম অধ্যাপক, কিরকম ইনফ্রাস্ট্রাকচার, কেন যাবে সরকারি কলেজে পড়তে? একেবারে দেখো, একটু আমরা মানে আমাদের সময়কে, আমাদের ছাত্রাবস্থার সময়ের কথা বলি, যে আমরা তখন যেমন স্কুল লেভেলেও বাড়ির বাবা মারা একটা ভালো স্কুল খুঁজে দিত সন্তানদের, ঠিক সেই রকমভাবে আমরা যখন বড় হলাম আমরা নিজেরা ভালো কলেজ খুঁজতাম। তো সুযোগ মতো সবচেয়ে ভালো যেটা পেতাম সেটাতেই ভর্তি হতাম। পরবর্তীকালে ইউনিভার্সিটি লেভেলেও আমাদের কাছে তখন অপশান খুব কম ছিল, কিন্তু আমরা কেউ রবীন্দ্রভারতীতে পড়তে তো যাইনি, আমরা সব ক্যালকাটা ইউনিভার্সিটিতেই পড়েছি, মানে ওটাই তখন বেস্ট অপশান আমাদের কাছে ছিল। তা এখনও কিন্তু ছাত্রছাত্রীরা সেটাই খোঁজে, এটা ঘটনা। কিন্তু মুশকিলটা হচ্ছে নামি অনামি সমস্ত কলেজ সবাই ভুগছে একটা রোগে, সেটা হচ্ছে পড়াবার লোক নেই, প্রফেসর নেই। সুতরাং ছাত্রছাত্রীরা কলেজে যাচ্ছে, ভর্তি হচ্ছে, কিন্তু তারা গিয়ে দেখছে যে ক্লাস হয় না। কারণ হচ্ছে যে স্টাফ প্রফেসর বলতে যাদের আমরা বুঝি, অ্যাপয়েন্টেড প্রফেসর যারা, তাদের সংখ্যাটা দিন দিন কমতে 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 তলানিতে এসে ঠেকেছে। এটা কত বছরের সিলসিলা আপনি বলছেন? এটা মোটামুটি ভাবে, এটা ধরো প্র্যাকটিক্যালি শুরু হয়েছিল বামফ্রন্টের আমলেই শেষের দিকে, কারণ তখনই গেস্ট লেকচারার নিয়ে ক্লাস করানো শুরু হয়ে গিয়েছিল এবং আমরা তখনই শুরু করেছি। আমি 88 থেকে পড়াচ্ছি। তো কিন্তু এইটা এত বিরাট আকারে ছিল না। এখন কলেজের সংখ্যা বেড়েছে, ইউনিভার্সিটির সংখ্যা বেড়েছে, সেই তুলনায় প্রফেসরের সংখ্যা বাড়েনি, শিক্ষকের সংখ্যা বাড়েনি। তো এই জায়গাটায় কিন্তু সবচেয়ে বড় ড্রব্যাক তৈরি হচ্ছে। গত 10 বছরের ছবিটা কি? গত 10 বছরে ছবি হচ্ছে যে অধিকাংশ কলেজে, বিশেষ করে কয়েকটি ডিপার্টমেন্টে, মানে ধরো হয়তো গুণে বলা যেতে পারে 10-12টা ডিপার্টমেন্টে, একজন হয়তো পার্মানেন্ট স্টাফ আছেন, অ্যাপয়েন্টেড পুরনো মানুষ, তিনি হয়তো হেড অফ দি ডিপার্টমেন্ট হয়েছেন। বাকিরা সব হচ্ছে হয় গেস্ট লেকচারার, না হলে পার্ট টাইম লেকচারার, না হলে ওই স্যাক্ট বলে এদের, স্টেট এডেড টিচার্স, কি স্টেট এডেড কলেজ টিচার্স, স্যাক্ট। এরা এদের দিয়ে ক্লাস করানো হচ্ছে। এরা কারা? আমি স্যাক্টদের কথাটাই আগে বলি। সবচেয়ে বেশি সাফার করছে এরা, আর এরা সাফার করছে বলে কলেজের ছাত্রছাত্রীরাও সাফার করছে। স্যাক্ট হচ্ছে তারা যারা MA বা MSc MCom পাস করেছে, তারপর সে PhD করেছে, অনেকে MPhil করেছে, এখন তো আর MPhil করা যায় না, তো যারা আগে MPhil করেছে তারা স্লেট নেট পাস করেছে, তাদের কিছু পাবলিকেশনও আছে, তারা কিছু ন্যাশনাল ইন্টারন্যাশনাল ম্যাগাজিনগুলোতে, মানে এডুকেটিভ ম্যাগাজিনগুলোতে তারা লেখালেখি করে। অর্থাৎ একজন অধ্যাপক হতে গেলে যা যা কোয়ালিফিকেশান লাগে তাদের কাছে সবই আছে। কিন্তু যখন কলেজ সার্ভিস কমিশনের অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশান বেরোচ্ছে,
তখন দেখা যাচ্ছে অন্তত গত 4-5 বছরের ঘটনা তাই, যে নোটিশ বেরোচ্ছে কিন্তু পরীক্ষাও হচ্ছে না, ইন্টারভিউ হচ্ছে না। অনেক অধ্যাপক, এবছরও নোটিফিকেশান হয়েছে, অনেক অধ্যাপক বলতে যারা ওই স্যাক্ট হিসেবে অধ্যাপনা করছেন তারা আমাকে পার্সোনালি বলেছেন, স্যার কী জন্যে অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই করার টাকাটাই তো আমাদের জলে যায়, প্রত্যেক বছর অ্যাপ্লাই করি কয়েক হাজার টাকা দিয়ে, কিন্তু আলটিমেটলি পরীক্ষাও হয় না, ইন্টারভিউও হয় না। তো আমরা কি করতে পরীক্ষা দিতে যাব? মানে কলেজ সার্ভিস কমিশন কোনো পরীক্ষাই নেয় না, পরীক্ষাই নেয় না, অথচ নোটিফিকেশন হচ্ছে। এবছরও হয়েছে, মামলা হবে তো, এবছরেও নোটিফিকেশন হচ্ছে। এক্স্যাক্টলি সেই মামলা এই স্যাক্টে যারা সাফার করছে, অনেক প্রচুর, মানে কয়েক হাজার ছেলে মেয়ে এইভাবে সাফার করছে, এবং দীর্ঘদিন, একদিন দুদিন না, মানে কেউ 10 বছর, কেউ 12 বছর স্যাক্ট হয়ে আছে। আমি নাম করব না এখানে, সুরেন্দ্রনাথ কলেজের একজন মহিলা প্রফেসর, সে একসময় আমার ছাত্রী ছিল, তারও বয়স হয়ে গেছে এখন, সে বলছে, স্যার জীবনটাই তো শেষ হয়ে গেল, আমি আর বছর চাকরি করব, আমি যখন চাকরি করব তখন কিন্তু আমি পিএফ পাবো না, আমি গ্র্যাচুইটি পাবো না, আমি পেনশন পাবো না, তার আগে রিটায়ারমেন্টের বয়স হয়ে যাবে, তার আগে রিটায়ারমেন্টের বয়স, মানে ওর তো স্যাক্ট হিসেবেই কাজ করে যাচ্ছে আজীবন, এবং সে একটা ডিপার্টমেন্টের হেড হিসেবে কাজ করে যাচ্ছে। এরকম বহু আছে, মানে এটাই সাধারণ ছবি, এটাই সাধারণ ছবি। একজনকে জানি আমি, সেও একজন মহিলা, সে বয়স তার অনেক কম, সে গত প্রায় 5-6 বছর ধরে স্যাক্ট হিসেবে কাজ করছে, অসাধারণ মেরিটোরিয়াস মেয়ে, এবং তার পোস্ট ডক্টরাল পর্যন্ত সে করে ফেলেছে, তারপরেও তার কিন্তু স্যাক্ট ওই ছাপটা তার পিঠ থেকে যায়নি। সে এখন বলে যে এইভাবেই থাকি, সরকারি চাকরি তো, চাকরিটা অন্তত যাবে না, আর পাশাপাশি যেহেতু আমার মেরিট আছে, আমি ওই 40-45 হাজার টাকা মাইনে কলেজ থেকে পাই, আর প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হয়ে গেলে 90,000, 1 লাখ মাইনে পেতাম, ওই টাকাটা আমি বাজার থেকে তুলে নিই। আমি কীভাবে? বললো, আমার যেহেতু মেরিট আছে, আমি অজস্র কোর্স করাই বাইরে, বিভিন্ন ভারতবর্ষে বিভিন্ন ইউনিভার্সিটিতে ক্লাস নিতে যাই, সেসব জায়গা থেকে যে টাকা আমার মাসে আসে তাতে ওটা আমি চলে যায়, তো আমি এইভাবে চালাচ্ছি, কী করবো বলুন? এইটা হচ্ছে একটা সিনারিও। দ্বিতীয় সিনারিও হচ্ছে যে যারা আগে কি বলে, মানে টেম্পোরারি টিচার হিসেবে জয়েন করতো, তাদের মাইনে দেওয়া হতো 12,000 টাকা। এটা কিন্তু শুরু হয়েছিল বামফ্রন্টের আমলে। পার্ট টাইম টিচার, পিডিপি, পার্ট টাইম টিচার, তাদের 12,000 টাকা মাইনে দেওয়া হতো, তারা কাজ করত। এইবারে সেইটা বাড়তে বাড়তে এখন বোধহয় সম্ভবত 30,000 টাকার মতো হয়েছে। বহু ছেলে মেয়ে করছে, কারণ প্রথম কথা তারা ওই নেটটা পাস করেছে ঠিক কথাই, কিন্তু তারা পিএইচডি করার সুযোগ পায়নি, বা করার ইচ্ছে নেই, করতে পারছে না। আচ্ছা, এইখানে পিএইচডি প্রসঙ্গে আমি বলি যে একটা অভিযোগ আমি অনেক জায়গা থেকে পেয়েছি, যে এই ধরুন পিএইচডি করবার জন্য একটা পরীক্ষা দিয়ে কোয়ালিফাই করতে হয়, নেট ক্লিয়ার করতে হয়, সেখানে 2 নম্বরই হয়, বা পিএইচডি করাটা, সেটাকে পিএইচডি করা যাকে বলে, সেখানেও বিরাট 2 নম্বরই হয়। এই ছবিগুলো কি? পিএইচডি ডিগ্রি হাতে নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি দিচ্ছে, তার আদৌ কি যোগ্যতা আছে নামের আগে ডক্টরেট লেখা? শোনো, এইটা একটা মানে সত্যি ঘটনা যদি বলি, মানে আমার কাছে অজস্র কেস আছে, আমি তো নাম করে বলতে পারবো না, কারণ তাদের পারমিশন নেওয়া নেই। অজস্র তথ্য আমার হাতেই রয়েছে যে পিএইচডি কিভাবে হয়। এখন পিএইচডি পাওয়ার ক্ষেত্রে একটা নিয়ম আছে। আগে পিএইচডির জন্য স্কলারশিপটা 7 বছর ধরে রান করত, অর্থাৎ একটা ছেলে পিএইচডি করলে সে 7 বছর ধরে পিএইচডি করতো, এবং ততদিন পর্যন্ত কিন্তু স্কলারশিপের টাকাটা পেত, পিএইচডি স্কলার হিসেবে টাকাটা পেত। এখনও অন্যান্য বহু সেন্ট্রাল ইউনিভার্সিটিতে এখনও আছে সেটা। আমাদের এখানে যেটা হচ্ছে ক্যালকাটা ইউনিভার্সিটি বা আমাদের রাজ্যের ইউনিভার্সিটিগুলোর ক্ষেত্রে, সেটা হচ্ছে পিএইচডি করার ব্যাপারটাই সম্পূর্ণ একটা, মানে আমি বলছি অন্তত 75-80% ক্ষেত্রে একটা ভাঁওতাবাজি শুরু হয়েছে। যারা তাদের টিচার ইন গাইড করছেন, যারা টিচার অ্যাজ গাইড, তারা পরিষ্কার কথা আগেকার মতো টিচারদের মতো করে পিএইচডি করাচ্ছে না। কারণ পিএইচডি করতে গেলে যে পরিমাণ ধৈর্য দরকার, যে পরিমাণ পড়াশোনা করা দরকার, যে পরিমাণ খোঁজ খবর রাখা দরকার, এখনকার ছেলেমেয়েরা সেই খোঁজ খবর রাখে না। তৈরি হচ্ছে টুকে। এইবারে যারা ওদের গাইড হিসেবে কাজ করছেন, তারা দেখছে এই ছাত্রটারও ইন্টারেস্ট নেই, অথচ
তিনি যত স্কলারকে পিএইচডি পাইয়ে দেবেন তত তার কেরিয়ারের পক্ষে ভালো। তিনি চাইবেন আমার আন্ডারে 25 জন স্কলার বেরিয়েছে পিএইচডি, এটা আমি বাইরে গর্ব করে বলতে পারবো। তিনি তাদের হেল্প করছেন যে কোথা থেকে মেটেরিয়াল নেবে। বললে শুনলে অবাক হবেন, হয়তো দর্শকরা অনেকে জানেন যে থিসিস হচ্ছে 2K, একটা দুটো না, একটা বিষয়। সেটা সেই পার্থ চট্টোপাধ্যায়ের থিসিস, পার্থ চট্টোপাধ্যায়ের সেটা নাকি থিসিস, টোকা, এক্স্যাক্টলি, বিরাট বিতর্ক হয়েছে। হ্যাঁ, বিরাট বিতর্ক। মমতা বন্দ্যোপাধ্যায়ের পিএইচডি আমি ছেড়ে দিলাম, সেই ওটা তো ছেড়েই দাও, হ্যাঁ, সেটা তো কিন্তু পরে সেটা সোনালী চক্রবর্তী উপাচার্য হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয়, তিনি নাকি সেই খেদ মিটিয়ে দিয়েছিলেন। আমি আবার বলছি, কোনো রাজনৈতিক বিতর্কে আমি যেতে চাই না, আমি একদম নিখাদ শিক্ষা জগতের, উচ্চ শিক্ষার দুনিয়ায় কি চলছে আমি সেটাই বলছি, সেই ছবিটা বুঝতে চাই। আমি সেটাই বলছি যে পিএইচডি করতে গেলে এখনকার দিনে তোমাকে 6-7 বছর 5 বছর ধরে কাজ করতে হবে না। পিএইচডি হচ্ছে 6 দিনে, আমার কাছে রেকর্ড আছে, 6 দিনে পিএইচডি, 6 দিনে পিএইচডি। পিএইচডি হয়েছে, আপনারা দর্শকরা ভালো করে শুনে রাখুন, একদিনে পিএইচডি হয়েছে, অনলি 1 ডে। অবাক হবে শুনলে যে এটা একটা দুটো কেস না, এইরকম কেস হরে দরে মানে প্রতিদিন পাওয়া যাবে, প্রতিদিন পাওয়া যাবে। না, একটা দেখুন সুজিতবাবু, একটা ছিল ঠাট্টা করেই হয়তো বলা হতো, এবং সেটা ইংরেজিতে বলা হতো বলেই আমি বলছি, এটা আমাদের দেশ বা আমাদের রাজ্য না, এটা হয়তো আন্তর্জাতিক দুনিয়ায় সত্যি এরকম একটা কথা ইংরেজিতে চালু ছিল যে কপিং ফ্রম ওয়ান সোর্স ইজ প্লাগিয়ারিজম, কপিং ফ্রম মেনি মাল্টিপল সোর্সেস পিএইচডি। হ্যাঁ, পিএইচডি তে টোকা ব্যাপারটা খুব খুব বেশি না, সে তো রাধাকৃষ্ণানু টুকেছিলেন, কিন্তু তাই বলে একদিনে বা 6 দিনে পিএইচডি। কারণ হচ্ছে গাইড, ছেলে খেলা উচ্চশিক্ষা, কারণ গাইডরা ব্যবস্থা করে দিচ্ছে, তো গাইডরা তো তাকে বলছে। এবং আমি বলছি তোমাকে, আজকাল বিভিন্ন মানে কি বলবো, শক্ত বিষয় যেগুলো থাকে, একটা বিষয়ের মধ্যে অনেক কন্টেন্ট থাকে, সেই কন্টেন্টের মধ্যে এমন কিছু বিষয় থাকে যে কলেজে সেটা পড়ানোর লোক নেই, তো সেই সব জায়গায় কিন্তু প্রফেশনাল ফিল্ড থেকে লোকজন নিয়ে যায়। এটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। হ্যাঁ, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, ইন্টারন্যাশনাল জার্নালিজম বলতে যা বোঝায় বা গ্লোবাল সিনারিও, এইগুলো পড়াবার মতো লোক কলকাতায় খুব কম আছে। তো আমাকে বহু কলেজ ডেকে নিয়ে যায় এগুলো পড়ানোর জন্য। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ধরনের বিষয় নিয়ে যারা কাজ করছে তাদের পরিষ্কার ক্লাসে বলা হচ্ছে যে আরে এইটা নিয়ে আনন্দবাজারে অমুক দিন একটা আর্টিকেল বেরিয়েছে, ওইটা টুকে দিস তোদের প্রজেক্ট পেপারে, বলে দিচ্ছে, রেকর্ডিং আছে, তার প্রফেসর বলছেন, সেই রেকর্ডিং আছে ছাত্রদের কাছে। সেই ছাত্র যখন প্রিন্সিপালের কাছে কমপ্লেন করছেন যে আমাদের উনি টুকতে বলছেন, তখন প্রিন্সিপাল বলছে যা বলছেন তাই করো, নাহলে কলেজ থেকে বার করে দেবো। সবগুলো বলছি কিন্তু আমি তথ্যের উপর নির্ভর করে, সেই ছাত্ররা এসে তোমার চ্যানেলেও বলে যাবে, কোনো অসুবিধা নেই। বিষয়টা হচ্ছে এইটাই, পিএইচডিটা সত্যিই ছেলে খেলার জায়গায় চলে গেছে এখন। কিন্তু পিএইচডিতে আমি যে সিস্টেম জানি, আমি নিজে পিএইচডি করিনি, কিন্তু আমি যতটুকু জানি, কাজ শেষ হওয়ার পরে ফাইনাল সাবমিশনের পরে একটা ইন্টারভিউ হয়, সেখানে এক্সটার্নাল এক্সামিনার থাকেন এবং সেখানে একটা কমপ্লিট লেকচার দিতে হয় যে সাবজেক্টে আমি কাজ করেছি, তারপর ফুল একটা প্রেজেন্টেশন দিতে হয়, তারপরে ইন্টারভিউ মানে কি, সেখানে ক্রস এক্সামিনেশন হয়, ওনারা প্রশ্ন করবেন, তার উপরে জবাব দিয়ে ওখানে ওই পার্টিকুলার সাবজেক্ট আমি কতটা জানি সেই ডেপথ অফ নলেজের একটা প্রমাণ দিতে হয়, এবং তারপরে হচ্ছে আমি আলটিমেটলি পিএইচডি সার্টিফিকেট হাতে পাবো। একদমই তাই। তো এইগুলো এখন কোনোটাই হচ্ছে না। না, হচ্ছে, ইন্টারভিউ হচ্ছে, কিন্তু এই পিএইচডির ইন্টারভিউর ক্ষেত্রে যেটা নিয়ম সেটা হচ্ছে যে ধরো আমি বেঙ্গল থেকে, পশ্চিমবঙ্গ থেকে আমি পিএইচডি করছি, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকেই করছি, আমার ইন্টারভিউ নেবে কিন্তু এখানকার 1-2 জন থাকতে পারে, 4 জন ইন্টারভিউ, মানে 4 জন প্রফেসর কিন্তু ইন্টারভিউ নেবে, তার মধ্যে মিনিমাম সিস্টেম 2 জন কিন্তু বাইরের স্টেট থেকে, তারা ওই এখনকার দিনে অনলাইন হয়ে গেছে, তারা আগে এখানে এসে নিতেন, এখন অনলাইনেই এগুলো হয়। তো 2 জন বাইরের স্টেট থেকে থাকবেন, মিনিমাম 2 জন, 3 জনও থাকতে পারে, স্টেটের 1 জন বা 2 জন থাকবেন। স্টেটের প্রফেসরদের খুব বেশি ইনভলভ করে না, কারণ ওই দুর্নীতি আটকানোর জন্যই এই সিস্টেমটা করা হয়েছে। তো ইন্টারভিউ হওয়ার সময় যেটা হয় সেটা হচ্ছে যে এর নিয়ম হচ্ছে, তুমি যে প্রসেসগুলো বললে যে খুবই টাফ ইন্টারভিউ হয়, সেই ইন্টারভিউটাও যথেষ্ট সময় সাপেক্ষ, একজনের পেছনে 2 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় চলে যায়। কিন্তু আমি বেঙ্গলের পার্সপেক্টিভে একটা ঘটনার কথা বলছি, গত বছরের আগের বছর 4 জনের ইন্টারভিউ একসঙ্গে হচ্ছে, 4 জনের ইন্টারভিউ একসঙ্গে হওয়ার কোনো সিস্টেম নেই,
4জনের ইন্টারভিউ আলাদা আলাদাভাবে 4জনের নেওয়া হওয়ার কথা, এবং সেখানে ওই 4জন করে প্রফেসর আলাদা আলাদাভাবে নেওয়ার কথা। এখানে সব মিলিয়ে 4জন ইন্টারভিউ দিচ্ছে একসঙ্গে, ইন্টারভিউ নিচ্ছে একজন, এবং সে বেঙ্গলের প্রফেসর, বাইরের কোনো প্রফেসর নেই। এবার কিরকম ইন্টারভিউ? এবং তারা পিএইচডি পাচ্ছে, তারা ফেসবুকে ছবি দিচ্ছে সার্টিফিকেট নিয়ে। 8 ঘন্টা ধরে 4 জনের 2 ঘন্টা করে 8 ঘন্টা টোটাল ইন্টারভিউ নিয়েছে 7 মিনিট, 7 মিনিটস রেকর্ড সবার জন্য, মানে 4 জন মিলিয়ে 4জন মিলিয়ে 7 মিনিট, 4জন মিলিয়ে 7 মিনিট ইন্টারভিউ হয়েছে। এবং বোঝাই যাচ্ছে যে ইন্টারভিউ বলে কিছু হয়নি, নাম টাম গল্প সপ্প ইত্যাদি হয়েছে, এবং তিনি ওই ইন্টারভিউর মানে সব কিছু ক্লিয়ার করে ছেড়ে দিয়েছেন। এখন দেখো, আমায় যদি কেউ প্রশ্ন করে যে আপনি এগুলো বলছেন কি করে, বলছি তো সমস্ত কিছু ঘোড়ার মুখে শুনে। এখন সে 7 মিনিট ইন্টারভিউ নিয়ে সে যদি ওখানে লিখে দেয় যে 7 ঘন্টা ইন্টারভিউ নিয়েছি, আমার কিছু করার নেই। কিন্তু এগুলো নিয়ে তদন্ত হোক। ক্রস ভেরিফিকেশনের কোনো অপশন নেই? অপশন নিশ্চয়ই আছে, হয়েছে তার কোনো রেকর্ডেড ভার্সন অপশন নিশ্চয়ই আছে। কারণ এই যে সার্টিফিকেটগুলো ওরা পায়, এই সার্টিফিকেটগুলো পাওয়ার আগে এরা পোস্ট করেছে জাল সার্টিফিকেট নিয়ে, একজন তাদের মধ্যে হাতে পাওয়ার আগেই জাল সার্টিফিকেট। কারণ এটা বিভিন্ন জায়গায় কোয়েশ্চেন, এই ব্যাপারটা ছড়িয়ে গিয়েছিল, এটা নিয়ে অনেক কোয়েশ্চেন্স হয়েছিল। এখন দেখো, এটা ইউজিসিতেও তো অনেক ব্যাপার আছে। আমি আরেকটা ঘটনা বলছি, ইউজিসির কিভাবে মানে কত রকম করাপশন হয়। এই শান্তিনিকেতন মানে আমাদের কি বলে আমাদের বিশ্বভারতীতে 2024 সালে 72 জনের এগেনস্টে সিএজির একটা রিপোর্ট ছিল। 72 জন প্রফেসর আছে, কিছু ক্লার্ক আছে, যে এরা প্রত্যেকের চার্জ ছিল সিএজির রিপোর্টে যে এরা আইদার বয়স ভাঁড়িয়ে চাকরিতে ঢুকেছে অথবা নানা রকমের করাপশন তারা লিস্টিং করে দিয়েছিল। তো এই 72 জনের মধ্যে তদন্তও শুরু হয়েছে। সিএজি রিপোর্ট হওয়া মানে তো তদন্ত হবে। আজ পর্যন্ত কেউ শাস্তি পায়নি, কিন্তু তারা ওখানে পড়িয়ে যাচ্ছে, এখন পড়িয়ে যাচ্ছে যথারীতি। হ্যাঁ, যথারীতি সবাই জানে যে একদিন আমাদের যেতে হবে, সবাই জানে। তারা অলরেডি চেষ্টা শুরু করেছে বিদেশে চলে যাওয়ার, অন্য ইউনিভার্সিটিতে চলে যাওয়ার, তারা সব চেষ্টা শুরু করে দিয়েছে অলরেডি। কিন্তু ঘটনা এটাই, সেই 72 জনের নামের তালিকাও আমি দিতে পারি না। তার মানে এই যে 72 জন ঢুকেছে, এটা যদি তারা জাল সার্টিফিকেট দিয়ে বলুন বা অন্য কোন রকম দুর্নীতি করে তারা চাকরিটা জোগাড় করেছে, তার মানে তাদের মাথার উপরে কারোর হাত আছে। বেসিক্যালি এটা পলিটিক্যাল হাত হওয়ারই সম্ভাবনা, এবং তার জেরেই তারা এটা করতে পেরেছে। তাহলে রিক্রুটমেন্ট গুলো যেগুলো হয়েছে, এমনকি স্যাক্ট আপনি বললেন যে কিছু তার মধ্যে অবশ্যই যোগ্য লোক আছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি এই ধরনেরই রিক্রুটমেন্ট হয়েছে? মানে স্যাক্ট হোক আর রেগুলার হোক, যিনি পড়াতে এসছেন তার পড়ানোর যোগ্যতা নেই, এরকম ছবি কত? অনেক, অঢেল, অগুন্তি, বেশিরভাগই। তার কারণ হচ্ছে যে দেখো, যারা একটা সময় অ্যাপয়েন্টমেন্ট লিগালি অ্যাপয়েন্টমেন্ট পেয়ে কাজ করছেন তাদের কথা বলছি না আমি, এটা গত 4-5 বছরের কথা বলছি। 4-5 বছর ধরে যেগুলো চলেছে, সেটা তুমি বলো গেস্ট লেকচারার বলো, মানে ওই কি বললে তোমার ওই যে প্যাক্ট না ছিল, পিটিটি পার্ট টাইম টিচার যারা ছিল, এখনো পার্ট টাইম টিচার আছে। নিয়ম হয়ে গেছে যে গেস্ট এবং পার্ট টাইম টিচার নিতে পারো, কিন্তু গেস্ট লেকচারার নিতে পারবে না, এখন নিয়ম হয়ে গেছে। গেস্ট লেকচারদের যে টাকাটা দেওয়া হয় সেটাও ভিক্ষের মতো দেওয়া হয়, 500 টাকা পার ক্লাস দেওয়া হয়। ঠিক আছে, সেটা আলাদা কথা, কেউ শখে পড়ায়। কিন্তু এই পিপিটিরা আছে, কিন্তু গেস্ট লেকচারার আস্তে আস্তে কমছে। কিন্তু কলেজগুলোর সমস্যা হচ্ছে যে পড়ানো লোক পাচ্ছে না। তো যারা পার্ট টাইম লেকচারার আছে তারা বেশিরভাগ ইয়াং ছেলে, তাদের পড়াশোনার ডেপথটা কম। সুতরাং এমন কিছু বিষয় থাকে যেখানে প্রফেশনাল ফিল্ড থেকে লোক নিতেই হয়, ওদের তো নিয়ে চালাতে হচ্ছে তাদের। ওই অন্য রকমভাবে ম্যানেজ করে কিভাবে করে আমি জানি না, কিন্তু করছে। এখন বিষয়টা হচ্ছে যে এর চাইতে বড় কথা যে স্যাক্ট অ্যাপয়েন্টমেন্ট হোক বা পিপিটি হোক বা যাই হোক না কেন, গেস্টদের থেকে টাকা পয়সা নেয় না। কিন্তু আর পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে কলেজ সার্ভিস কমিশনে যারা ইন্টারভিউ বোর্ড আছে, যে ইন্টারভিউ বোর্ড নেবে, প্রত্যেক সাবজেক্টের আলাদা ইন্টারভিউ বোর্ড হয়, সেই ইন্টারভিউ বোর্ড পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্টের ক্ষেত্রে মানে লেকচারার হিসেবে অ্যাপয়েন্টমেন্ট হবে 50 লাখ টাকা রেট 50 লাখ টাকা রেট, মানে ইট ইজ রেগুলার থিং, রেগুলারলি হচ্ছে
50 লক্ষ টাকা দিলে 50 লাখ, ওইটা কমে সময়ে নেগোসিয়েট করে বড় যোগ 5 লাখ কমে 45 থেকে 50 লাখের মধ্যে আমার মার্কশিট, আমার ইন্টারভিউ, মানে পড়ানোর স্কিল, এগুলো কিছু না, 50 লাখটাই ভ্যালু, আর কিছু, আর বাকি কিছু ভ্যালু নেই। এইবারে স্যাকদের ক্ষেত্রেও একই ব্যাপার, তাদের ক্ষেত্রে টাকার পরিমাণটা একটু কম, 25 লাখ 30 লাখ দিতে হয়। আমার কাছে একটা ডকুমেন্ট আছে, 30 লাখ টাকা দেবে ওই স্যাকটে চাকরির জন্য। একজন লিখছে, আমার থেকে 50 লাখ টাকা চাওয়া হয়েছিল, আমি নেট পাস করেছি, স্লেট পাস করেছি, আমার পিএইচডি করা আছে, আমার 2-3টে পাবলিকেশন আছে, আর অজস্র লেখা আছে ইন্টারন্যাশনাল লেভেলের জার্নালে, তারপরেও আমার থেকে 50 লাখ টাকা চাওয়া হয়েছিল। আমি বলেছিলাম, স্যার চাকরি তো করিনি, টাকা পয়সা কোথায় পাবো? আমি ধার দেনা করে বাবার ফিক্সড ডিপোজিট ভেঙে 20 লক্ষ টাকার মতো দিতে পারি, কিন্তু তার বেশি আমার ক্ষমতা নেই। বলেছিল, হবে না, তোমার যে অবস্থা যা বললে সেটা শুনে 5 লাখ কমাতে পারি, 45 লাখ দিতেই হবে। তার চাকরি হয়নি, এখনো হয়নি। এটাও ধরো বছর 1.5-2 হয়ে গেল। মানে গত 4-5 বছরে কলেজে যারা চাকরি পেয়েছেন, স্যাক ঠোক রেগুলার পাইনি, তো পার্মানেন্ট অ্যাপয়েন্টমেন্ট তো হয়নি প্র্যাকটিক্যালি, যে যদি হতে পারে ছুটকো ছাটকা 2-4 জন হয়েছে। এবং যেটা খুব মানে দুঃখজনক ব্যাপার, সেটা হচ্ছে যে কটা হয়েছে সে কটা সবকটাই পয়সা নিয়ে হয়েছে। এবারে তারাই বা কি পড়াবে? তাদের যদি যোগ্যতা সত্যিই থাকতো তাহলে তারা তো ওইভাবে যেত না, হয়তো অনেকে বাধ্য হয়ে যাচ্ছে। আমি বুঝতে পারছি না, স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতি, তার জন্য পার্থ চট্টোপাধ্যায়ের জেল, এটা আমরা এত বেশি আলোচনা করি। আপনি যা বলছেন, কলেজ সার্ভিস কমিশনে তো তার থেকে কয়েক গুণ বেশি দুর্নীতি হয়ে বসে আছে, অনেক বড় দুর্নীতি। আমি যেটা তোমাকে প্রথমেই বলছিলাম, যে স্কুল সার্ভিস কমিশনে যা হয়েছে, কলেজ সার্ভিস কমিশনের দুর্নীতিটা তার থেকে অনেক গুণ বেশি, এবং ইমিডিয়েটলি তদন্ত হওয়া দরকার। আমি যা শুনেছি, এটা শোনা কথা, আমি এখনো ঘোড়ার মুখের খবর বলবো না, সেটা হচ্ছে যে এই যে নতুন গভর্নমেন্ট এসছে, এদের কানে সবই গেছে, এবং বিশেষ করে আমাদের যে সেন্ট্রালের এডুকেশন ডিপার্টমেন্টের মিনিস্টার অফ স্টেট সুকান্ত মজুমদার আমাদের রাজ্য থেকে প্রতিনিধিত্ব করছেন, তার কানেও গেছে। তো এরা কিন্তু একটা পদক্ষেপ নিতে চলেছেন বলে শুনেছি, এবং যেদিন এটা শুরু হবে সেদিন আরো কতজন জেলে যাবে আমি জানি না। সে তো নতুন মুখ্যমন্ত্রী বলেছেন ব্রিগেডে জেলখানা বানাতে হবে। তো কিন্তু মুশকিলটা হচ্ছে কোথায়? মুশকিলটা হচ্ছে, সে তো প্রফেসররা ধরা পড়বে, কাগজে লেখালেখি হবে, অমুক হবে তমুক হবে, কিন্তু ছাত্রছাত্রীদের কি হবে? প্রফেসরই তো নেই, কে পড়াবে তাদের? তাহলে যা সিস্টেম আপনি বলছেন হয়ে রয়েছে, এটা তো সম্পূর্ণ একটা ফাঁপা সিস্টেম হয়ে রয়েছে। এরপরে এখানে যে হাত দিতে যাবে তাদের পুরো ভেঙে পড়বে, সঙ্গে সঙ্গে মানে জুড়ো মাটির মতো ঝরে পড়বে। গত বছর পর্যন্ত ছেলেমেয়েগুলোর কি হবে যারা কলেজে পড়ছে? গত বছর পর্যন্ত ইউনিভার্সিটিতে পড়ছে যারা, হায়ার এডুকেশনে তুমি কলেজে খোঁজ নিয়ে একটা ভালো রিপোর্ট তৈরি করতে পারো তোমার চ্যানেলের জন্য। কলেজে গত বছর পর্যন্ত ভর্তির পার্সেন্টেজ কোন সাবজেক্টে কত ছিল? আমি বলছি কলকাতার নামি দামি কলেজ, মানে আমি একদম সেন্ট জেভিয়ার্স প্রেসিডেন্সি বাদ দিচ্ছি, তারপরে সেকেন্ড স্তরের যে সমস্ত কলেজগুলো, সেই কলেজগুলোতে একটা কলেজ, সেখানে কেমিস্ট্রিতে ভর্তি হয়েছিল 2 জন, বাংলা অনার্সে ভর্তি হয়েছিল 6 জন, আর একটা খুবই নামি কলেজ, তারও বাংলা অনার্সে 6 জন ভর্তি। এই একই ছবি আমরা প্রেসিডেন্সিতেও দেখেছি, আমার এক্সাক্ট ফিগার মনে নেই, বাট প্রেসিডেন্সিতেও আমরা দেখেছি যে ছাত্র নেই, তাহলে খুব ইনসিগনিফিকেন্ট একটা। আরো যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেটা আমরা হয়তো মিস করে যেতে পারি, মনে পড়লে বলে দিই, সেটা হচ্ছে যে এই তৃণমূল কংগ্রেসের আমলে প্রচুর পরিমাণে ইউনিভার্সিটি তৈরি হয়েছে, 29টা বোধহয় ইউনিভার্সিটি হয়েছে। একবার যে কোনো একটা ইউনিভার্সিটিতে, ধরো ঝাড়গ্রামে সাধুচরণ মুর্মু ইউনিভার্সিটি, বা বিশ্ব বাংলা ইউনিভার্সিটি আমাদের শান্তিনিকেতনে, একবার ঘুরে দেখে এসো। আমি একটা ইউনিভার্সিটিতে মাঝে মধ্যে পড়াতে গেছি, গুরুচাঁদ ঠাকুর বনগাঁতে, হ্যাঁ, সেখানে তো সেখানে কোনো বিল্ডিং ছিল না, কখনো এলাকার গার্লস স্কুলে, বয়েজ স্কুলে, একটা গার্লস স্কুল আর একটা বয়েজ স্কুল, ওদের দুটো করে ঘর ভাড়া নিয়ে একবার বয়েজ স্কুল একবার গার্লস স্কুল করে হচ্ছে না। বিল্ডিং কি হয়েছে আমি জানি না,
তুমি যেটা দেখেছো সেটা তো তবু কলেজ মানে একটা ক্লাসের মধ্যে হচ্ছে। আমাকে যখন ওরা প্রথম ডেকেছিল আমি ওদের ওখানে জয়েন করব না বলেই দিয়েছিলাম আমি, কিন্তু আমার এক বন্ধু সেদিন সেই সময় ওইখানে গিয়েছিল, আমি বললাম তুই আবার দেখে আসবি কলেজটা কেমন, ইউনিভার্সিটিটা কেমন। ও গিয়ে দেখেছিল ছিটে বেড়ার ঘর, এবং প্রিন্সিপাল বসে আছেন ছিটে বেড়ার ঘরে, এবং তিনি খুব ভালো মানে নামী মহিলা, তিনি কান্নাকাটি করছেন যে আমি কেন কলেজ ছেড়ে এখানে এলাম। ছিটে বেড়ার ঘরে বসে আছে প্রিন্সিপাল। একটা জিনিস হতেই পারে যে কোনো একটা জায়গা থেকে তো একটা কিছু শুরু হবে, সেটা একরকম। আচ্ছা, এই জায়গাটা আমি অপোজ করছি একটু। আমরা বসে আছি কত সালে? 2024-25 সালে। 26 না, আমি বলছি আগের ঘটনা বলছি। হ্যাঁ, 2024-25-এর ঘটনা বলছি। সেই সময়টায় কি তখন আমাদের সরকারের এই রকম অবস্থা ছিল যে দুটো বিল্ডিং তৈরি করতে পারবে না? তুমি একটা কলেজে গিয়ে দেখতে পারবে না লাইব্রেরি আছে। ইউনিভার্সিটি, কলেজ বলবো না, ইউনিভার্সিটি, অধিকাংশ ইউনিভার্সিটিতে ল্যাবরেটরি নেই, অনেক জায়গায় সাফিসিয়েন্ট বেঞ্চ নেই, ছাত্র নেই, ছাত্রী নেই। অবাক করা কাণ্ড। অথচ সেখান থেকে আবার দেখবেন পিএইচডি বেরোচ্ছে, সেখান থেকে হয়তো পিএইচডি বেরোচ্ছে, হতেই পারে। আমি আরেকটা ঘটনা বলি, আমাদের হাতে প্রায় সময় শেষ। আমি আরেকটা ছোট্ট ঘটনা বলে দিই। সেটা হচ্ছে একজন গেস্ট লেকচারার, সে আবার ওই যে তোমরা জানো বোধহয় যে আমি ওই আমার বই থেকে টুকে ছিল বলে আমি মামলা করেছি 7 জনের এগেনস্টে, 3জন প্রকাশক আর 4 জন প্রফেসর। তার মধ্যে একজন, তার একটা ভিডিও গত কয়েকদিন ধরে খুব ঘোরাফেরা করছে। সে বিদ্যাসাগর কলেজে একসময় গেস্ট লেকচারার ছিল, তাকে জার্নালিজম ডিপার্টমেন্টের দায়িত্বটা দেওয়া হয়েছিল। সে এমন কলকারখানা খুলেছিল সেখানে যে তাকে তাড়িয়ে দিতে বাধ্য হয় এবং ডিপার্টমেন্টটা আর চালু হয়নি। সেই কলেজে গিয়ে মানে বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে গিয়ে, বন্ধ ইউনিভার্সিটি এখন, তো সেইখানে ঘোরাফেরা করছে আর ভিডিওটা করছে। আমি এইখানে বসতাম, আমি এখানে অমুক করতাম তমুক করতাম, সুকান্ত মজুমদার আমাকে প্রচণ্ড ভালোবাসেন, তো উনি আসবেন বলে শুনে আমি এখানে এলাম, ইত্যাদি ইত্যাদি। এই জাতীয় জালিয়াত কত যে ঘুরে বেড়াচ্ছে এডুকেশন স্ট্রিমের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে, তুমি ভাবতে পারবে না। মানে এটা দেখুন, আমাদের তো কোথাও একটা থামতে হবে, হাতে সময় শেষ হয়ে এসছে, কিন্তু এটুকু বোঝা যাচ্ছে যে ঘুঘুর বাসা উচ্চশিক্ষা দপ্তরটি বা উচ্চশিক্ষার পুরো সিস্টেমটা, হ্যাঁ, জগন্নাথ চট্টোপাধ্যায় দায়িত্ব পেয়েছেন। হ্যাঁ, জানি না, উনি তো বলেছেন যে আমরা উৎকর্ষতার চূড়ান্ত ইয়েতে ছিলাম, অবস্থানে ছিলাম, সেখানে নিয়ে যাওয়া বাংলার শিক্ষা ব্যবস্থাকে, সেটাই তার লক্ষ্য। কিন্তু যা আমি আপনার কাছে শুনলাম, আমার ধারণা আরো 8 ঘন্টা আপনার সঙ্গে কথা বললে আরো এরকম অনেক চুনসুরকি বেরোবে, কিন্তু আমাদের হাতে সময় শেষ। দরকার হলে আমি আগামী সপ্তাহে আবার আপনার সঙ্গে এটা নিয়ে কথা বলবো, যে জায়গাগুলো বাদ চলে গেল সেইগুলোকেও আলোচনায় আনার চেষ্টা করব। কিন্তু এটুকু বোঝা যাচ্ছে বিষয়টা সহজ নয়। না, তবে স্যাক্টের ওরা প্রিপারেশন নিতে শুরু করেছে, ওরা সব একজোট হয়েছে, ওরা একজোট হয়ে ওই মানে চিফ মিনিস্টারের সঙ্গে বা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা টাকা করে ওরা কিন্তু এখন উদ্যোগ নিয়েছে যে আগের আমলে আমরা কিছু করতে পারিনি, আমরা আশা রাখছি সেখানে যদি আবার মুড়ি মিছরি দুরকম মিশে যায়, দেখা যাক। হ্যাঁ, কারণ ওখানেও কারা চাকরি পেয়েছেন, কিসের যোগ্যতায় চাকরি পেয়েছেন, হ্যাঁ, টাকা দিয়ে চাকরি পেয়েছেন, এই সমস্ত প্রশ্নগুলো তো উঠবে। এনিওয়ে, আমরা আশা করব অলস ওয়েল দ্যাট এন্ডস ওয়েল, যদি এমন একটা জায়গায় পৌঁছানো যায় যে আমাদের উচ্চশিক্ষার যে গৌরব ছিল সেটা আবার ফিরে আসে। আর এই যে একটা ভয়ঙ্কর চক্র, একটা দুর্নীতির, চরম দুর্নীতির একটা চক্র গোটা উচ্চশিক্ষা ব্যবস্থাকে গ্রাস করে বসে আছে, এর একটা অবসান হোক। অনেক ধন্যবাদ সুজিত বাবু আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদেরও।